জাতীয় পার্টি নিয়ে কথা বলতে চাই না, কিন্তু নানা কারণে কথা বলতে হয়। প্রথম কারণটা হলো যে এই দলটির সঙ্গে আমার যে পরিচয়, সেই পরিচয় এরশাদ জমানার শুরু থেকে। এবং আমি যখন সংবাদপত্রে ছিলাম সেই ৮৬-৮৭ সনে, তখন এরশাদ সাহেবের সঙ্গে যেভাবে সম্পর্ক ছিল, তার অনেক মন্ত্রী এমপিদের সঙ্গেও আমার খুব ভালো সম্পর্ক ছিল। তখনকার শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, টিএনটি মন্ত্রী কাজী ফিরোজ রশিদ, তারপরে স্পোর্টস মন্ত্রী ছিলেন আবুল খায়ের চৌধুরী সাহেব, এরকম সবাই এমপিদের মধ্যে অনেক প্রভাবশালী এমপিদের সঙ্গে, মানে আসলে জাতীয় পার্টি যেভাবে আমরা এখন স্বৈরাচার বলি, ওটা তাদের আর একটা চরিত্র। কিন্তু তার যারা মন্ত্রী ছিলেন, সংসদ সদস্য ছিলেন, বিশেষ করে যারা সিনিয়র পর্যায়ের ছিলেন, তাদের যে প্রো পিউপিল অ্যাক্টিভিটিস ছিল, ওটা আমি আসলে পরবর্তী কোনো জমানাতে দেখিনি। ১৯৮৬-৮৭ সনে জাতীয় পার্টির মন্ত্রীদের, বিশেষ করে যারা পলিটিক্যালি খুব ম্যাচিউর ছিলেন, তাদের বাসা, সেটা আনোয়ার হোসেন মঞ্জু বলেন, শেখ শহীদুল ইসলাম বলেন, কাজী ফিরোজ রশিদ বলেন, তো তাদের বাসাটা বা বাড়িটা, সরকারি বাড়িটা যেভাবে উন্মুক্ত ছিল জনগণের জন্য, এটা ৯১-এর পর থেকে আজ অবধি ওইরকম কোনো মন্ত্রীর বাড়ি ওইভাবে আমি দেখিনি। যারা কাজী ফিরোজ রশিদকে চিনেন, তিনি যে বাড়িতে থাকতেন মিন্টু রোডের, বেলি রোডের, তার অনেকগুলো পাখি ছিল এবং তিনি সেই গভীর রাত পর্যন্ত বসে থাকতেন এবং তার দরজা খোলা থাকতো। যে কোনো মানুষ যে কোনো সময় তার রুমে ঢুকতে পারতেন এবং ঢুকলে একটু চা খাওয়া যেত, বিস্কুট খাওয়া যেত, কথা বলা যেত, বসা যেত। ঠিক এখন যেভাবে মন্ত্রী এমপিদের সামনে কাছুমাছু, ওইরকম দেখিনি। আবার সচিবালয়ে গিয়েও অনেক মন্ত্রীদের সঙ্গে আমরা, ধরেন আমাদের একটা পরিচয় ছিল, আমাদের কথা আলাদা, অন্য যারা সাধারণ মানুষ তারা যেভাবে মন্ত্রীদের রুমে ঢুকতেন, ঠিক ওইভাবে আসলে পরবর্তী জমানাতে আমি দেখিনি। আবার কর্মজীবনে যখন আমি ব্যবসা বাণিজ্য শুরু করলাম, তখন তাদের অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। এরশাদ সাহেবের সঙ্গে ওই যে ৮০ দশকের সম্পর্ক, সেটা ছিল। আবার সংসদ সদস্য রূপে তাদেরকে আমি আমার সহকর্মী রূপে যাদেরকে পেয়েছি, ইনক্লুডিং এরশাদ সাহেব। তো এরশাদ সাহেব বলতে গেলে প্রতি সপ্তাহে ২-৩ বার করে ওনার সঙ্গে আমার কথা হতো, দেখা হতো, সাক্ষাৎ হতো, খুবই স্নেহ করতেন। ফলে কি হলো, স্বৈরাচারী, দেশের ক্ষতি করেছেন, তারপর তাদের ব্যক্তিগত জীবন, এইগুলো একদিকে, আর ব্যক্তিগত সম্পর্কটা অন্যদিকে। এই জন্য আলোচনা না করে পারা যায় না। দ্বিতীয়ত, যখন চতুর্মুখী সংঘাত জাতীয় পার্টি, একদিকে হোসেন মোহাম্মদ এরশাদ, অন্যদিকে জিএম কাদের, আরেকদিকে রওশন এরশাদ, আরেকদিকে তার আরেক স্ত্রী বিদিশা এরশাদ, আমরা যারা বাইরে লোক আছি, যাদের লেখালেখি, টক শো, বিভিন্ন কারণে জনমত গঠন করার একটা সুযোগ আছে, তাদের মধ্যে আমার যতটুকু আছে আমি সেটা দিয়ে সবসময় জিএম কাদেরকে সমর্থন করেছি। এর কারণ হলো, জাতীয় সংসদে যখন তার সঙ্গে আমার দেখা হতো, কথা হতো, আই ফাউন্ড হিম অ্যাজ এ ফ্রেন্ডলি ম্যান। তাকে অনেস্ট মনে হতো। পরবর্তীতে আবার আমরা বাইরে অনেক সভা সমিতি, সেমিনারে আমরা পাশাপাশি বসেছি। তো তিনি যে আচরণ করতেন, কথাবার্তা বলতেন, এরশাদ সাহেব আমার প্রতি যেভাবে আন্তরিক ছিলেন, ওনার মধ্যে ঠিক সেই আন্তরিকতাটা দেখতাম। ফলে কি হলো, মানে তার সম্পর্কে আমার একটা অতি উচ্চ ধারণা ছিল। কিন্তু পরবর্তীতে তার জীবনে বেশ কয়েকবার সুযোগ এসেছে, বিশেষ করে ২০২৪ সনের নির্বাচনটা অ্যাভয়েড করার তার যথেষ্ট সুযোগ ছিল, যেটা সে করেনি। না করে সে ভারতের কথা মতো যখন সে সেখানে গেলেন শেখ হাসিনার সঙ্গে, তার যুক্তি ছিল, ভারত বলেছে, আর দ্বিতীয় যুক্তি ছিল যে তিনি যদি না যান তাহলে শেখ হাসিনা রওশন এরশাদকে ডেকে নেবেন এবং তার পার্টি ভাঙনের মুখে পড়বে। এই যুক্তিতে তিনি সেখানে গেছেন, যেটা আমরা যারা জিএম কাদেরকে ভালোবেসেছি এবং যারা জাতীয় পার্টিকে এই ভালোবাসার কারণে তাদের কে নিয়ে অনেক সময় পজিটিভ কথা বলেছি, নেতিবাচক সমালোচনা করেছি, সব কিছুই করেছি, বিষয়টা আসলে আমি অন্তত মানতে পারিনি। ফলে তখন থেকে আসলে আমি জিএম কাদের সাহেবের সমালোচনা করে আসছি, খুবই নিষ্ঠুর সমালোচনা করে আসছি, যা জিএম কাদেরকে নিঃসন্দেহে আহত করেছে, তার যারা প্রতিপক্ষ তাদেরকে আন্দোলিত করেছে, তাদেরকে খুশি করেছে। তো এরপর থেকে জিএম কাদের সাহেবের সঙ্গে আমার আসলে আর দেখাও হয়নি, কথাও হয়নি।
এর মধ্যে তিনি যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছেন, ইমেজ হারিয়েছেন, তার পার্টির মধ্যে তার অবস্থা খারাপ হয়ে গেছে এবং তার সম্পর্কে যে সকল বদনাম দুর্নাম এই ২৪শে নির্বাচনের পরে শুনে আসছি, সেটা তার চারিত্রিক স্খলঙ্ঘন, তার অর্থনৈতিক অসততা, ব্যক্তিত্বের দুর্বলতা এবং ব্যক্তিগত লোভ এবং লালসা, যেটা ২০২৪ সনের আগে আমি আসলে কল্পনাও করতে পারিনি। এনিওয়ে, তারপর আমার কাছে মনে হয়েছে যে এই দলটি এখনো পর্যন্ত এরশাদের নামের কারণে উত্তরবঙ্গের অনেকগুলো এলাকাতে বেশ জনপ্রিয় এবং সেখানে ভালো প্রার্থী দিলে জাতীয় পার্টি একটা ভালো ভোট পেয়ে পাশ করে আসতে পারে। তো তিনি নির্বিবাদ ক্ষমতার অধিকারী হওয়ার পর, অর্থাৎ রওশন এরশাদকে পরাজিত করার পরে ২০২৪ সনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তিনি অতিমাত্রায় ক্ষমতাধর, অতিমাত্রায় বিশ্বাসী হয়ে পড়েন, আত্মবিশ্বাসী হয়ে পড়েন এবং যখন সংসদে প্রধান বিরোধী দলীয় নেতা হন এবং শেখ হাসিনাও একটা সময় তার প্রতি খুব রাগ ছিল, পরে আবার তিনি দেখলেন যে বিকল্প নাই, তখন তাকে তিনি আবার প্রমোট করা শুরু করলেন ইনস্টেড অফ রওশন এরশাদ। এই অবস্থায় শেখ হাসিনার পতন হলো এবং শেখ হাসিনার পতনের পরে সব মানুষের ক্রোধ গিয়ে এই জি.এম. কাদের এবং তার পরিবারের উপর পড়লো। তো কিছু কিছু মানুষ আমরা চেয়েছি যে না থাকুক, জাতীয় পার্টি থাকুক, তার বিচার হোক, কিন্তু জাতীয় পার্টির উপর যেন কোনো মব তৈরি করা না হয়। তো সেইভাবে জাতীয় পার্টি টিকে আছে এবং বেশ কয়েকবার জাতীয় পার্টির অফিসে মব তৈরি করার চেষ্টা করা হয়েছে। জি.এম. কাদের সাহেব সাহস দেখিয়েছেন, আমি প্রশংসা করেছি, কিন্তু হাল আমলে এসে তিনি অল অন এ সাডেন তার দলটিকে আবার নতুন করে বিতর্কের মুখে ফেলে দিয়েছেন। এমনিতে দলের যারা শীর্ষ নেতা রয়েছেন, কাজী ফিরোজ রশিদ থেকে শুরু করে শহীদুর রহমান ট্যাপা, আবু হোসেন বাবলা, এরা এই ঢাকার রাজনীতিতে খুবই শক্তিশালী এবং তাদের যে শক্তিমত্তা এবং অর্থবিত্ত, এটা বিএনপি আওয়ামী লীগের যে কোনো নেতার সাথে কোনো অংশে কম নয়। এখনো তাদের বিরুদ্ধে হয়তো মামলা আছে, পালিয়ে আছে, কিন্তু পল্টন এলাকাতে যদি ট্যাপা, শহীদুর রহমান ট্যাপা, তিনি চান যে একটা ঘটনা ঘটাবেন, এখানে তার লোক আছে, জন আছে, টাকা আছে এবং এই পল্টন, পুরা পল্টন যে এলাকাতে জাতীয় পার্টির অফিস, নয়া পল্টন এলাকাতে আসলে মির্জা আব্বাস বলেন, অন্যান্য যারা বলেন, তারা আসলে ওনার সাথে গন্ডগোল করতে চাইবেন না, গন্ডগোল করতে চাইবেন না। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ক্যাডার বেশ, কিন্তু শহীদুর রহমান ট্যাপার একটা অবস্থান আছে। আবার পুরনো ঢাকার বিশেষ করে সায়দাবাদ থেকে শুরু করে ডেমরা এই অঞ্চলে বাবলা, আবু হোসেন বাবলা, তার যে ক্ষমতা, এখন সেই ক্ষমতাতে ধরেন নবিউল্লাহ নবী বলেন বা ওখানে দৌড় সালাউদ্দিন বলেন, বিএনপির দৌড় সালাউদ্দিন বলেন বা ইশরাক বলেন, তাদের কারোর চাইতে এখনো পর্যন্ত আবু হোসেন বাবলার ক্ষমতা কোনো অংশে কম নয়। আর পুরো ঢাকার শহরে এখন ধরেন বিএনপির যারা গ্র্যান্ড মাস্তান আছে, তারা কিন্তু পুরো ঢাকার শহরে ওইভাবে অলিতে গলিতে মাস্তানি করার মতো অবস্থা তাদের নেই। মানে অ্যাজ এ হোল, যেমন ধরেন একটা এলাকাতে নীরব সাহেব আছেন, তিনি নিয়ন্ত্রণ করছেন, আরেকটি এলাকাতে এরশাক নিয়ন্ত্রণ করছেন, আরেকটি এলাকাতে নবিউল্লাহ নবী, ওই যে মিরপুরে আমিনুল আছে, ফুটবলার আমিনুল, সে নিয়ন্ত্রণ করছে। তারপরে ধানমন্ডিতে নাসিরউদ্দিন অসীম, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, রবিউল, তারা দুজনে ধানমন্ডি, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড এই এলাকা নিয়ন্ত্রণ করছে, এভাবে আলাদা। কিন্তু অ্যাজ এ হোল পুরো ঢাকার একটা গ্র্যান্ড যে আন্ডারওয়ার্ল্ড, এটা নিয়ন্ত্রণ, যেটা একটা সময় এই কাজী ফিরোজ রশিদরা করতেন, মোস্তফা মহসিন মন্টুরা করতেন, হেমায়েতুল্লাহ আওরঙ্গরা করতেন পুরো ঢাকা শহরের যে কোনো জায়গাতে। তো সেই দিক থেকে এখনো পর্যন্ত একেবারে হাতি মরে গেল লাখ টাকা, বাঘ মরে গেল বিড়াল তারে খোঁচা দিতে পারে না। তো কাজী ফিরোজ রশিদের এখনো ওই ক্ষমতাটা রয়ে গেছে। একইভাবে যদি আপনি রুহুল আমিন হাওলাদারের কথা চিন্তা করেন, তিনি সেই পুরো শিল্প অঞ্চলে তেজগাঁ থেকে শুরু করে একেবারে টঙ্গী, গাজীপুর পর্যন্ত সেই স্বাধীনতার পরে, মানে স্বাধীনতার পর থেকে একেবারে আজ অবধি, এখন দাপট দেখাচ্ছেন না, কিন্তু আমি যদি ধরি ইউনিয়ন মন্ত্রী হওয়া পর্যন্ত, এরশাদের জমানা পর্যন্ত এই পুরো এলাকায় তার চেয়ে বড় মাস্তান কেউ ছিল না। তো তিনি গাজীপুরের ওই অঞ্চল থেকে শুরু করে পুরো শিল্প অঞ্চলের যে শ্রমিক রাজনীতি, তার সঙ্গে অস্ত্রবাজি, মাস্তানি, গুন্ডামি এবং এর সঙ্গে সঙ্গে আবার টাকা পয়সা। এখানে রুহুল আমিন হাওলাদারকে যদি আপনি দাদা ধরেন অভিজ্ঞতার দিক থেকে, এখন যারা মাস্তানি করছেন তাদের এখনো দাঁত উঠে নাই, ওনার দাঁত পড়ে গেছে, থুরথুরে বুড়ে হয়ে গেছেন,
দাদা যদি ধরেন আর তার প্রতিদ্বন্দ্বী এখন যদি ধরেন এই সমস্ত এলাকাতে যারা মাস্তানি করছেন, গাজীপুরে, টঙ্গীতে, তারপরে সাভারে, তারপরে তেজগাঁতে, উত্তরাতে, এই সমস্ত এলাকাতে যারাই কাজ করছেন তারা রুহুল আমিন হাওলাদারের তুলনায় অবোধ শিশু, ইনফ্যান্ট, দুধদাঁত এখন পর্যন্ত ওঠেনি। তো গেল এই রুহুল আমিন হাওলাদার, এই কিছুর কথা বললাম। তো এদের মতো লোককে এবং রুহুল আমিন হাওলাদার শুধু এই এলাকা না, সেই ঢাকার মাস্তানি আবার সে বরিশাল পর্যন্ত নিয়ে গেছে, বরিশালের মাস্তানি পটুয়াখালী পর্যন্ত নিয়ে গেছে, পটুয়াখালীর মাস্তানি সে সেই যাকে বলা হয় কুয়াকাটা পর্যন্ত নিয়ে গেছে। এবং যেখানে যেভাবে দরকার, যেখানে গালি দরকার, যেখানে গলা টিপা দরকার, যেখানে হ্যান্ডশেক করা দরকার, যেখানে বুক মিলানো দরকার, তো সব কাজই তিনি করছেন যাকে যেভাবে দরকার। এবং ইটস যে পলিটিক্স, তো এখনো পর্যন্ত জাতীয় পার্টির এই যে কয়জন নেতার নাম বললাম, এই সমপর্যায়ের নেতা বিএনপিতে নাই, আওয়ামী লীগে নাই। এখন এই নেতাদেরকে জাস্ট বিড়াল বানিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করে জনাব জিএম কাদের এই সময়টাতে যে ঝুঁকি নিয়েছেন, আমার কাছে মনে হচ্ছে না যে এই লোকগুলো খুব সহজে ছেড়ে দেওয়ার পাত্র। এর কারণ হলো তারা ডিজিএফআই চিনে, তারা এনএসআই চিনে, তারা জেলখানা চিনে, তাদের সবারই কারো কারো শত কোটি, কারো কারো হাজার কোটি টাকার বৈধ সম্পত্তি আছে। এই ঢাকা শহরে হাজার কোটি টাকার বৈধ সম্পত্তি আছে, তাদের ক্যাডার আছে, অস্ত্র আছে, তারা অস্ত্র চালাতে জানে, লাইসেন্স করে অস্ত্র চালাতে জানে, এমনকি বোমা মারতে, জর্দাজি ডিব্বা কীভাবে বানাতে হয়, হ্যাঁ, সেই মুনসিল দিয়া পটাশ দিয়ে কীভাবে বোমা বানাতে হয়, সেই বোমা আবার কীভাবে কার গায়ে মারতে হয়, এইগুলোর হাতে কলমে ট্রেনিং একটা মাস্টার, বুঝছো সেই ঘটনাটা। তো এই সবগুলো লোককে যেভাবে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে, একইভাবে সেই আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের মতো অভিজাত, ভদ্রলোক, শিক্ষিত, সজ্জন লোকদেরকেও উনি তাড়িয়ে দিয়েছেন। এবং এই যে আনিসুল ইসলাম মাহমুদ, উনি তো সেও ওয়ান অফ দ্য রিসেস্ট ম্যান, মানে তার লেখাপড়া, এরশাদ জমানাতে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, শেখ হাসিনার জমানাতে তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন। তারপরে এই যে ব্যারিস্টার মইনুল ইসলাম যিনি মারা গেলেন, ইত্তেফাকের মালিক, তার বড় ছেলের সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের মেয়ের বিয়ে দিয়েছেন। তো তারা তো আসলে এই আনোয়ার মঞ্জু, ব্যারিস্টার মইনুল, আনিসুল ইসলাম মাহমুদ, এরা বাংলাদেশে ভেসে আসেনি। সেই তুলনায় এদের যে সিএস আরএস পর্সা আছে, 500 বছরের তাদের যে পারিবারিক ইতিহাস আছে, সেটা নিয়ে যদি টানাটানি করেন তাহলে জনাব জিএম কাদেরকে খুঁজে পাওয়া যাবে না, একেবারে খুঁজেই পাওয়া যাবে না। এবং এদের অ্যাগেনস্টে তিনি যাকে মনোনয়ন দিয়েছেন, সেই শামীম হায়দার পাটোয়ারি, মানে এটা বলার মতো না। এর বাইরে যে মহাসচিব হিসেবে যিনি ছিলেন মুজিবুল হক চুন্নু, এখন মুজিবুল হক চুন্নু সম্ভবত 25 বছর বা 26 বছর বয়সে এরশাদ জামানাতে প্রথম মন্ত্রী হয়েছেন। তিনি বিসিএস পাশ করে তিনি জজ হয়েছিলেন। সেই জজিয়তের চাকরি ছেড়ে দিয়ে তিনি ওই যে মন্ত্রী হয়েছিলেন 25 বছর বয়স, এখন পর্যন্ত কয়েকদিন আগেও তিনি মন্ত্রী ছিলেন, তাও কি যেন না আইনমন্ত্রী ছিলেন, তারপরে শ্রম কর্মসংস্থান মন্ত্রী ছিলেন। তো এই মানুষ যারা সব জানে, তার স্ত্রী একজন সেক্রেটারি, তো সে তো যেন তেন লোক না। মুজিবুল হক চিহ্ন নিজে বিসিএস কর্মকর্তা, তার স্ত্রী একজন বিসিএস কর্মকর্তা হয়ে একেবারে সচিব পর্যায়ের প্রমোশন নিয়ে, এই যাকে বলা হয় শেখ হাসিনার জামানাতে সচিব পর্যায়ে প্রমোশন নিয়ে তিনি রিটায়ার করেছেন। আর উনি সেই সরকারি বিসিএস চাকরি ছেড়ে দিয়ে তিনি এমপি হয়েছেন 3বার 4বার 5বার, কয়বার জানি না, 6-7 বার হতে পারে। আবার এই মন্ত্রী হয়েছেন, অনেকবার মন্ত্রী হয়েছেন, কিন্তু কথাবার্তা বলেন, সব কিছু বলেন, অর্থাৎ পলিটিক্সের A to Z তিনি যা জানেন, তার মানে 1/10 নয়, 1000 ভাগের 1 ভাগও মানে জানা তো দূরের কথা, তার ধারের কাছে এখনো জিএম কাদের সাহেব ঢুকতে পারেনি। এরশাদ সাহেবের ভাই, এটাই হলো তার সবচেয়ে বড় পরিচয়। এখন এই যে দলের মধ্যে এত সুন্দর সুন্দর মানুষ থাকতে তিনি কেবলমাত্র জেদের বশবর্তী হয়ে, ক্রোধের বশবর্তী হয়ে, বা নিজের যাকে বলা হয় ইগো, অথবা নিজের দুর্বলতা, নিজের অক্ষমতা, এসবের দিকে তাকিয়ে তিনি যে গৃহদাহ শুরু করলেন দলের মধ্যে, এটা আমার কাছে মনে হচ্ছে থামবে না। এবং এটার পেছনে অনেক খেলাধুলা আছে, অনেক জড়িত কিছু আছে, এবং আমাদের দেশের রাজনীতির অনেক টার্নিং পয়েন্ট। এই যে জাতীয় পার্টির যে ব্যালেন্সিং পাওয়ার, তো জামাতও একটা ব্যালেন্সিং পাওয়ার। এরা যে পাল্লায় বসে ও পাল্লায় জিতে যায়, এবং এরা যাদের বিরোধিতা করে ওদের সর্বনাশ হয়ে যায়। আপনি 91 থেকে এই পর্যন্ত দেখেন জামাত এবং জাতীয় পার্টি, আপনি যতই তাদেরকে গালাগালি করেন, এরা যেখানে গেছে ওরা জয়লাভ করেছে, আর এরা যেখান থেকে ছেড়ে আসছে ওদের মরণ হয়েছে, ওদের পরাজয় হয়েছে, এবং ওই জিনিসটি এখনো পর্যন্ত বহাল আছে। তো কাজেই এই দলটি ভালো থাকুক, তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হোক,
বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের যে পরবর্তী 10 মাস 11 মাস চলে গেল এবং সেই বিপ্লব পরবর্তী যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তির সময় আমরা পালন করছি 2024 সনের যে উত্তাল জুলাই, সেই উত্তাল জুলাই 11 মাস পরে এসে 2025 সনের যে জুলাই মাস, সেই জুলাই মাসে কি অমন আছেন বা জুলাই মাসের যে অবস্থা বাংলাদেশে 25 সনে, এটি 2024 সনের জুলাই মাসের সঙ্গে কতটা সম্পৃক্ত এবং আমরা 2024 সনের জুলাইকে কিভাবে স্মরণ করছি, এইগুলো এক। 2 নম্বর হলো যে আগস্ট মাসের 5 তারিখ 2024, যেদিন শেখ হাসিনার পতন হয়েছিল এবং সারা বাংলাদেশে যে উৎসব এবং সেদিন যা কিছু হয়েছিল এই বাংলায়, অমন ঘটনা এ জীবনে আমি দেখিনি। এমনকি যাকে বলা হয় যে 16 ডিসেম্বর ঢাকা রাজপথে কি ধরনের পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, ওটা আমার জানা নেই। যারা প্রত্যক্ষদর্শী তারা বলতে পারবেন। কিন্তু আমি যেটা 2024 সনের আগস্ট মাসের বিকালবেলা দেখেছি, 6 আগস্ট দেখেছি, এই দৃশ্য আমি যতদিনই বাংলাদেশে বাঁচব ততদিন আমি ভুলতে পারবো না। এখন সেই যে আনন্দ, সেই যে উল্লাস, 2024 সনের 5 তারিখে আমি যখন সকালবেলা বাসা থেকে বের হলাম, একটা অনিশ্চিত ভবিষ্যৎ, মুষলধারে বৃষ্টি হচ্ছে ঢাকাতে, পুরো ঢাকা শহরে কারফিউ, তার মধ্যে সকাল 9টায় আমি বাসা থেকে বের হলাম একটা রিকশায় করে, আপাত মস্তক সারা শরীর ভিজে চুপচুপ হয়ে গেলাম। তারপর মিলিটারির সামনে পড়লাম, পুলিশের সামনে পড়লাম, একেবারে গুলি করে দিবে এরকম একটা অবস্থা। এবং আমি আমার যেটা পরিচিতি আছে বা ফেজ আছে, ওটা প্রদর্শন করার সময় আমি পাচ্ছিলাম না। এর কারণ হলো আমি যে রিক্সাতে ছিলাম, রিক্সার হুড টানা ছিল, সামনে পর্দা ছিল, দ্বিতীয়ত এত বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল যে ঠিক 4-5 হাত দূরের মানুষকেও কিন্তু চেনা যাচ্ছিল না। তো কাজেই সেই কারফিউ ভঙ্গ করে আমার রিক্সাটি যে চলছিল এবং সেটাকে উপলক্ষ করে থামানোর জন্য বা সেটাকে ধরাশায়ী করার জন্য যেভাবে বন্দুকের নল উঠানো হচ্ছিল এবং যেভাবে বন্দুকধারীরা গালাগাল করছিল, ওই দৃশ্য আমি কখনো ভুলব না। আমার ভয় ছিল না, আতঙ্ক ছিল না, কিন্তু আমি এটা দেখেছিলাম যেটা আমার জন্মের পরে বাংলাদেশে আমি কখনো দেখিনি। তো সেই রকম ঝুঁকি নিয়ে আমার বাসা থেকে আমার অফিস পর্যন্ত প্রায় 3 ঘন্টা এদিক ওদিক বিভিন্ন গলি উপগলি ঘুরে তারপরে যখন আমি আমার অফিসে এলাম তখন দুপুর 12টা। তো দুপুর 12টা, এরপরে শেখ হাসিনার পতন হলো। আমি অফিসে বসে কাজ করলাম, ভিডিও বানালাম, ওই দিনের অনেকগুলো ভিডিও আছে। তারপরে রাত্রি 10টা 10:30টার সময় আমি বের হলাম আমার অফিস থেকে। গাড়ি ছিল না, একেবারে একাকী। রাস্তায় মানুষ উচ্ছ্বাস। আমার মনে হলো যে ইস, কেন আমি দুপুর 2টার সময় বেরোলাম না, কেন আমি 3টার সময় বেরোলাম না, আমি কেন 10টার সময় বের হলাম। আমাকে যারা চিনতেন, মানে মুহূর্তের মধ্যে সবাই চিনে গেলেন। পুরোটা পথ এই কেউ মাথায় করে নাচছে, কেউ ফুল দিচ্ছে, কেউ গণভবন থেকে আসার সময় জড়িয়ে ধরছে, কেউ একটা চুম্বন দিচ্ছে, মানে একটা অভূতপূর্ব দৃষ্টি। আমার কাছে মনে হলো যে আমি যদি 3টার সময় 4টার সময় সেই গণভবনের সামনে থাকতাম, রাজপথে থাকতাম, মানুষের ভালোবাসায় বাঁচতাম কিনা এটা নিয়ে আমার একটা সন্দেহ। আমি মরে যেতাম। এখন আমার কাছে মনে হচ্ছে যে মরে যাওয়াটাও আমার জন্য অনেক শান্তির ছিল। আমি কেন সেই বিপদের দিনে বের হলাম, কিন্তু সুখের সময় আমি কেন রাস্তায় বের হইনি। আমি আসলে 6 তারিখও রাস্তায় বের হয়নি, 5 তারিখও রাস্তায় বের হয়নি, 8 তারিখও ক্যান্টনমেন্টে যাইনি, বঙ্গভবনেও যাইনি, গণভবনেও যাইনি, কোনো অনুষ্ঠানে যাইনি। আমি আমার মতো করে থেকেছি। এনিওয়ে, সেটা ভিন্ন একটা প্রসঙ্গ। এখন যে আনন্দর অংশীদার আমি, উচ্ছ্বাসের ভাগীদার আমি, গত 11টি মাস ধরে ধীরে ধীরে আমার সেই উৎসাহ আনন্দ বিষাদে পরিণত হয়ে গেছে আপনাদের অনেকের মতন করে। আমি যে স্বপ্ন দেখেছিলাম, যে আশা করেছিলাম, সেই আশা এবং স্বপ্ন পুরোটাই রিভার্স হয়ে গেছে। সে স্বপ্ন যে শেখ হাসিনার ফ্যাসিবাদের পরিবর্তে একটি নতুন গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আসবে, এটি আইনশৃঙ্খলার অবনতির পরিবর্তে উন্নতি হবে, ছাত্রলীগ থাকবে না, যুবলীগ থাকবে না, তারপর
ফ্যাসিবাদ থাকবে না, শুধু গণতন্ত্র থাকবে, মানুষের প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, হাসি থাকবে, উচ্ছ্বাস থাকবে, ব্যবসা বাণিজ্য সবকিছুই থাকবে। এবং আমি 2019 সনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে শেখ হাসিনার পতনের পর আর সক্রিয় রাজনীতিতে জড়াবো না, অর্থাৎ ইলেকশন এগুলো আর করবো না। তো এই বিষয়টা নিয়ে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে আমার বেশ খোলামেলা আলোচনা হয়েছে এবং উনি খুব আশ্চর্য হয়ে গেলেন যে, রনি ভাই তাহলে আপনি এলেন কেন? বিএনপিতে আপনি এলেন কেন? আপনি যদি ইলেকশন না করেন, রাজনীতি না করেন, দলীয় কোনো পদবি যদি আপনার না থাকে, প্রয়োজন না হয়, তাহলে আপনি এলেন কেন? আমি বললাম যে আসলে শেখ হাসিনার পতনের জন্য আমি আপনার এখানে এসেছি। একেবারে খোলামেলা এই কথাটা বিটুইন হি অ্যান্ড মি। এবং এই যে যুগোপযোগভাবে এই কাজটি সফল হলেই আমি সবচেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় প্রাপ্তি নেই। তো যার জন্য যখন 5 তারিখে শেখ হাসিনা চলে গেলেন, তখন আমি আসলে আবেশে একেবারে চোখ বুজে ফেলেছি। আমার আর কিছু দরকার নাই। যদি সবকিছু স্বাভাবিকভাবে চলতো, তাহলে আমার হয়তো ইউটিউব করা হতো না। আমাকে আপনি কখনো আর ফেসবুকে দেখতেন না। আমি আর লিখতাম না। আমি একেবারে পুরোপুরি অবসর নিয়ে নিতাম। একেবারে অবসর। এর কারণ হলো অবসরে যাওয়ার জন্য যথেষ্ট যাকে বলা হয় আমার কারণ আছে। আমি ৮৬ সন থেকে কন্টিনিউয়াসলি পরিশ্রম করছি। এই যে দেখেন আমি কথা বলছি, আমার গলাটা কিন্তু আজকে প্রায় ১৫ দিন যাবৎ আমি অসুস্থ। ভীষণ রকম অসুস্থ। তো এই অসুস্থের মধ্যে একটু গরম পানি খাই, পা ভিজিয়ে রাখি গরম পানিতে, গলাটা একটু ভালো হয়, তারপর কথা বলি। এমনকি একটা পত্রিকাও ঠিকমতো পড়তে পারছি না, খাইতে পারছি না, ঘুমাতে পারছি না। সব মিলিয়ে পুরো শরীরের বাইরে দেখে বোঝার উপায় নাই, কিন্তু শরীর আর পরিশ্রম নিতে পারছে না। তো কাজেই আমার আসলে রিটায়ারমেন্ট দরকার। আমার ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে। আমি বিয়ে করেছি 1986-এ। আমার বড় ছেলেটি 1994 সনে এই পৃথিবীতে এসেছে। মেয়ে ছেলে তাদের বিয়ে হয়ে গেছে, ছোট ছেলে তারাও মানে সবাই এস্টাবলিশড। এখানে একটা মানুষের কাজ করা, পরিশ্রম করা, এখন আসলে আল্লাহ বিল্লাহ করা ছাড়া আমার আসলে তেমন কোনো কাজ নেই। তো সব যদি স্বাভাবিক থাকতো, তাহলে যেভাবে রাজনীতি না করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম, ওভাবে জীবনের অন্যান্য যে কর্মকাণ্ডগুলো, টকশোতে যে অনেক কষ্টকর ব্যাপার। প্রতি রাত্রে সেই আপনি টেলিভিশনের গাড়িতে করে, নিজের গাড়িতে করে 12টা 1টা পর্যন্ত সেই টেলিভিশন স্টেশনে গিয়ে বসে থাকেন, আসেন, আসার পর ঘুমাতে 2টো 2:30 বেজে যায়। আর আমি এমনি রাত 3:30টার সময় আমি ঘুম থেকে উঠি। তো আপনি যদি রাত 2টোর সময় বিছানায় যান এবং অলমোস্ট মাসের মধ্যে তো 15 দিনই এই অবস্থা হয়, টকশো থাকে। মাসে গড়ে 20 থেকে 25টি টকশো থাকে। এর মধ্যে কোনো টেলিভিশন রাত 10টা, কোনো রাত 12টা। বাসায় এসে খাওয়া-দাওয়া করে ঘুমাতে 12টা, 1টা, 1:30 এরকম বেজে যায়। এভাবে আসলে একটা শরীর নিতে পারে না। তো আমি এই কাজগুলো করতাম না। কি দরকার? গ্রামের একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। এই ক্ষুদ্র জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমার আর চাওয়ার কিছুই নেই। এখন পর্যন্ত চাওয়ার কিছু নেই। কিন্তু এই যে হতাশার কারণে, অবস্থার কারণে দেখা যাচ্ছে যে আবার কথা বলতে হচ্ছে, আবার সে আগের মতো ঝুঁকি নিতে হচ্ছে। আবার যারা ক্ষমতাধর লোকজন তাদের সঙ্গে রেষারেষিতে যেতে হচ্ছে, তাদের সঙ্গে ধাক্কাধাক্কিতে যেতে হচ্ছে। এ জীবন আর আসলে টানা যাচ্ছে না। তো সেই দিক থেকে এই যে গত 10 মাস, এই 10 মাসে অন্য সবার মতো আমিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এই কারণ হলো যে আমি তো সেই 2013-12 সন থেকেই, সেই যখন সংসদ সদস্য ছিলাম তখন থেকে উল্টো স্রোতে আমি নৌকা বাইছি। ক্ষমতাধরদের সবার সঙ্গে টক্কর লাগিয়েছি এবং সেইভাবেই চলছে এখনো পর্যন্ত। তো এর মধ্যে তো বয়স হয়ে গেছে, শরীরের ভার মানছে না। তো সেই কারণে আমি চাই যে দেশটা ভালো চলুক, একটু বিদায় নেই, একটু সুন্দরভাবে যাকে বলা হয় অবসর কাটাই। আর নতুন প্রজন্মে যারা রাজনীতি করতে এসেছেন, তারা রাজনীতি করবেন, তাদের সফলতা দেখে আনন্দ পাবো, পথে ঘাটে দেখা হবে, তারা সম্মান জানাবেন বা তাদেরকে স্নেহ করব। এই এতটুকুই এই বয়সে প্রাপ্তি। এর বাইরে অন্য কোনো কিছু ছিল না। কিন্তু দেখা গেল যে না, সেটা হচ্ছে না। পরিস্থিতি সব দিক থেকে খারাপ হচ্ছে। আগে যেভাবে মিথ্যা কথা বলা হতো, রাজার মুখ থেকে, রানীর মুখ থেকে যেভাবে মিথ্যা কথা বের হতো, এখন তার চেয়ে আরও বেশি বেরোচ্ছে। আগে পথে ঘাটে মানুষের যে অনিশ্চয়তা ছিল, তার চেয়ে আরও বেশি অনিশ্চয়তা হচ্ছে। আগে যেভাবে আতঙ্ক ছিল জাতীয় জীবনে, সেই আতঙ্ক বেড়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে যে সকল সমস্যা, তার চেয়ে অনেক বেশি সমস্যা এখন আমাদের চারিদিকে ঘুরপাক খাচ্ছে। বলেন তো ঘুমাবেন কী করে? আপনি বলেন কী করে আপনি সুস্থ থাকবেন? যদি ন্যূনতম বিবেক থাকে, বোধ থাকে, দেশপ্রেম থাকে, তাহলে তো আসলে ঘুম হওয়ার কথা না। ফলে আমারও হচ্ছে না। এবং এই অবস্থার মধ্যে আবার
একটার পর একটা গুজব ছড়িয়ে পড়ছে। এই যে জুলাই এবং আগস্ট, এই আগস্টকে কেন্দ্র করে নরমালি যেটা হতে পারত সেটা হলো আমরা এই সময়টিকে আনন্দ দ্বারা, কৃতজ্ঞতা দ্বারা আমরা বরণ করে নিতাম। আল্লাহকে কৃতজ্ঞতা জানাতাম, মানুষ যারা অংশগ্রহণ করেছে তাদেরকে কৃতজ্ঞতা জানাতাম, গান কবিতা দ্বারা আমরা বরণ করে নিতাম। উৎসবের একটা আমেজ থাকতো জুলাই এবং আগস্ট জুড়ে, কিন্তু সেটা হচ্ছে না। সেটার পরিবর্তে রাজনীতির অনিশ্চয়তা, গত বছর যেটা ছিল সহিংসতা, এটা অনিশ্চয়তাতে চলে আসছে। গত বছর যেটা ছিল পরস্পর প্রতি অবিশ্বাস, এখন সেটা সন্দেহতে পরিণত হয়েছে। গত বছর যেটা যাকে বলা হয় প্রতিপক্ষকে পরাজিত করার যে একটা মনোবৃত্তি ছিল, এবছর সেটা প্রতিপক্ষকে ঘায়াল করার মনোবৃত্তি চলে এসেছে। এবং এখানে গত বছরে যে পক্ষগুলো ছিল তার চেয়ে আরো বহু পক্ষ এই বর্তমানে জড়িয়ে পড়েছে। এবং এরই প্রেক্ষিতে নানা জনে নানা রকম, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে সকল আতঙ্ক ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা আমাদের এই জাতির জন্য কল্যাণকর নয়। যেমন বলা হচ্ছে যে এই 2025 সনের আগস্ট মাসের 5 তারিখে কিয়ামত হয়ে যাবে বাংলাদেশে। কি কিয়ামত হবে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না, কি কিয়ামত হবে। তবে যে বিষয়গুলো আমরা আতঙ্ক সহকারে অনুভব করতে পারি সেটা হলো যারা এই বিপ্লবের সুবিধাভোগী, যারা এই বিপ্লবের যারা নিজেদেরকে বিপ্লবের অগ্রগামী সেনানায়ক মনে করেন। আচ্ছা, আপনারা বলেন তো যে পৃথিবীর এমন কোনো যুদ্ধ আছে যে যুদ্ধে সেনাপতি বিদেশে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন? এটা হয়নি। যুদ্ধের সেনাপতিকে যুদ্ধের ময়দানে থাকতে হয়। তো এক্ষেত্রে জুলাই আগস্টে যারা বিপ্লবী, যারা বিজয়ী, তারা সবাই বাংলাদেশে ছিলেন এবং এখন পর্যন্ত যারা বাংলাদেশে আছেন তারাই এটার নেতৃত্ব দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে প্রচলিত রাজনৈতিক দল, তাদের বড় বড় রাজনৈতিক দলের যে নেতৃত্ব তারা এখন বিদেশে। আওয়ামী লীগের সবাই বিদেশে পলাতক, তারপরে বিএনপির তারেক রহমান সাহেব বিদেশে, তার স্ত্রী পরিবার পরিজন তারাও সবাই বিদেশে, অথচ মূল নেতৃত্বটা লন্ডন থেকে কিন্তু পরিচালিত হচ্ছে। ফলে লন্ডন থেকে যখন ইথারে কোনো একটি কমান্ড আসে, সেটা স্কাইপের মাধ্যমে আসুক, টেলিফোনে আসুক, যেভাবে আসুক, এটা যার কানে আসে ওটা সে কার্যকারিতা ওভাবে থাকে না। নেতা নিজে মাঠে উপস্থিত থেকে যদি কোনো একটা কাজকর্ম করতেন সেটা অনেক সুবিধা হতো। অন্যদিকে বিপ্লবের যারা হর্তাকর্তা, এই মুহূর্তে হর্তাকর্তা, তারা যদি বিপ্লবটা তাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত হতো এবং নিজেদের যোগ্যতা প্রজ্ঞা মেধা অনুযায়ী যদি তারা সফল হতেন, তাহলে আজকে বিপ্লবের এই অবস্থা হতো না। বিপ্লবের মধ্যে অনেক গুণ ছিল, বিপ্লবের মধ্যে অনেক হাত ছিল, অনেক দেশি এবং বিদেশি অজ্ঞাত শক্তি এই বিপ্লবের সঙ্গে জড়িত ছিল। এখন প্রায় সব পক্ষ এই বিপ্লবের ক্রেডিট নেওয়ার জন্য টানাটানি করছে। কেউ এটার সঙ্গে ডিপ স্টেট, আমেরিকার যে ডিপ স্টেট পলিসি, সেটার যাকে বলা হয় প্রভাব খুঁজে বেড়াচ্ছে। কেউ এটার সঙ্গে সিআইএ এর প্রভাব খুঁজে বেড়াচ্ছে, কেউ এটার সঙ্গে রয়ের প্রভাব খুঁজে বেড়াচ্ছে, কেউ মোসাদের প্রভাব খুঁজে বেড়াচ্ছে, কেউ চীনের প্রভাব খুঁজে বেড়াচ্ছে, কেউ ইউটিউবার যারা বিদেশে বসে ইউটিউব করে তাদের প্রভাব খুঁজে বেড়াচ্ছে। কেউ বলছে যে না, আমি তো ফেসবুকের মাধ্যমে বিপ্লব ঘটিয়ে দিয়েছি। কেউ বলছে আমরা ইউটিউবের মধ্যে সব ঘটিয়ে দিয়েছি, আমি যদি ইউটিউবের কথা না বলতাম এটা কি হতো। কেউ হয়তো বলছেন যে আই এম দ্য ফার্স্ট ম্যান, যে এই ফেসবুকের যে প্রোফাইল এটা আমি লাল করে দিয়েছি এবং এই লাল করে দেওয়ার কারণেই যে বিপ্লবটা শুরু হয়েছে, রক্তাক্ত বিপ্লবটা শুরু হয়েছে, আমি যদি লাল না করতাম এটা হতো। এই সকল বিষয়াদি নিয়ে তর্ক এবং বিতর্ক এবং ক্ষেত্র বিশেষে একে অপরের সঙ্গে যে শত্রুতা এতটা প্রবল পর্যায়ে পৌঁছে গেছে যে বিপ্লবের নীতি, আদর্শ, লক্ষ্য এবং উদ্দেশ্য সব কিছু এলোমেলো হয়ে গেছে। এবং তারই প্রেক্ষিতে সেই 2024 সনে যে করণীয়গুলো ছিল বিপ্লবীদের, সেই করণীয়গুলো তারা করতে পারেনি, যেহেতু কোনোটাই স্বয়ংসম্পূর্ণ ছিল না। কেউ বুদ্ধি দিয়েছেন একজনে, কাজ করেছেন একজনে, টাকা দিয়েছেন একজনে, রসদ দিয়েছেন একজনে, যদি এখানে অন্য কোনো লজিস্টিক সাপোর্ট থাকে সেটা দিয়েছেন একজনে। তো এই সবগুলো একত্র করে একটা পলিসি নেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি 2024 সনের মধ্যে হয়নি। 2025 সনে এসে দেখা গেল যে অনেক ভুল হয়ে গেছে, কিন্তু সেই ভুলগুলো শুধরানোর মতো পরিবেশ পরিস্থিতি হলো না। কেউ বলল বিপ্লবী সরকার, কেউ বলল শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন থেকে তাড়াতে হবে,
কেউ বলল ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে হবে, কেউ বলল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যেতে হবে, কেউ বলল সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, ইত্যাদি নানা রকম কথাবার্তা 2025 সন থেকে যে শুরু হলো, যেটা এটি গত কয়েক মাসে প্রবল থেকে প্রবল আকার ধারণ করেছে এবং পুরো শাসন ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে এখন যারা বিপ্লবী রয়েছেন তারা, এবং একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা মণ্ডলী, সবাই বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছেন। এবং এরই মধ্যে আবার 2025 সনে জুলাই মাস এসে গেল, আবার জুলাই মাসের পরে আগস্ট মাসে আসবে। এখন কি হবে আগস্ট মাসে? যারা বিপ্লবের বিভিন্ন সময় কণ্ঠ দিয়েছেন বিপ্লবে, যারা বিপ্লবে বিভিন্ন সময় বাণী দিয়েছেন এবং দূর দেশ থেকে যারা বিপ্লবে প্রেরণা দিয়েছেন, তারা এই সময়ের মধ্যে বলতে চাচ্ছেন যে আগস্ট মাসের 5 তারিখে তারা এমন কিছু ঘটাবেন যেটা বাংলাদেশ কল্পনাও করতে পারে না, বা আওয়ামী লীগ স্বপ্নেও কল্পনা করতে পারে না। তা আমরা আসলেই কল্পনা করতে চাই না। আমরা যেগুলো ভাবতে পারি সেটা হলো যে অতীতে আমরা দেখেছি 32 নম্বর ভাঙা হয়েছে, অতীতে আমরা দেখেছি সুধা সদন ভাঙা হয়েছে, অনেক মব তৈরি করা হয়েছে। এখন সেই ক্ষেত্রে তারা অতীতে বঙ্গভবন দখল করার চেষ্টা করেছে, শাহাবুদ্দিন চুপ্পুকে সেখান থেকে বের করার চেষ্টা করেছে, কিন্তু এটা বিএনপি এবং সেনাবাহিনীর অ্যাক্টিভ পার্টিসিপেশনের কারণে এটা হয়নি। এখন আগস্ট মাসের 5 তারিখকে টার্গেট করে যদি আবার শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এটা একটা হতে পারে। আবার দেখা গেল যে একটা বিপ্লবী সরকার যেভাবে দেশের কিছু যাকে বলা হয় বিপ্লবের পক্ষের বুদ্ধিজীবী, তারা বিপ্লবী সরকারের যে বুদ্ধি দিচ্ছে সেই বুদ্ধিতে দীপ্ত হয়ে বা উদ্দীপ্ত হয়ে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তার দলবল সহকারে শহীদ মিনারে যান, সেখানে একটি বিপ্লবী সরকারের জন্য তিনি শপথ গ্রহণ করেন এবং সেখানে নতুন জাতীয় সঙ্গীত পাঠ করা হয়, নতুন সংবিধান ঘোষণাপত্র সেখানে দেওয়া হয়, বা জুলাই আগস্ট চার্টারের যে কথা বলা হচ্ছে সেগুলো হয়। এই জিনিসগুলো হতে পারে, এই জিনিসগুলো হতে পারে এবং এইগুলো নিয়ে সরকার চেষ্টা করতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি। কিন্তু অ্যাজ এ ইন পার্সন যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞাসা করেন একজন সাধারণ নাগরিক হিসেবে, আমার কাছে মনে হচ্ছে যে এর কোনো কিছুই হবে না, এর কোনো কিছুই হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বিখ্যাত 3-0 থিওরি রয়েছে, 3-0 যে উপমা বা মতবাদ, যেখান থেকে তিনি বিশ্বকে একেবারে দারিদ্র্যমুক্ত করে ফেলবেন। তো এরকম আমার কাছে মনে হচ্ছে 5ই আগস্টকে কেন্দ্র করে যে বড় বড় পরিকল্পনা করা হচ্ছে, এই বড় বড় কল্পনাগুলো 3টি শূন্যতে এসে, জিরোতে এসে এটি যাকে বলা হয় একটা সমীকরণ তৈরি করবে। তো 3টি ডিম পাশাপাশি রাখলে কেমন দেখায়, একটি ডিমের উপর একটা ডিম রাখলে কেমন দেখায়, খাড়া করে রাখলে কেমন দেখায়, চিৎ করে রাখলে কেমন দেখায়, ওইরকম 3টি শূন্যর বিভিন্ন অ্যাঙ্গেলে, জ্যামিতিক অ্যাঙ্গেলে তাদের যে অবস্থান, এটি নিয়ে আপনি কল্পনা করতে পারেন। এর বাইরে আমার কাছে মনে হচ্ছে না যে 2025 সালে আগস্ট মাসে ওইরকম অপ্রীতিকর কোনো একটা ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। আমার তার চেয়ে বরং মনে হয় আমাদের যে প্রচলিত সমস্যা, এইটা দুর্যোগের মাস, এই যে আমি আজকে যে ভিডিওটি করছি, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এমনি মানুষের অভাব অভিযোগ, তার মধ্যে এই বৃষ্টিতে কত ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়েছে, মানুষ কাজকর্ম করার জন্য ঘর থেকে বেরোতে পারছে না, ঢাকার আবহাওয়া ভালো না, এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস ঢাকাতে দিয়েছে, এটা নিয়ে ভীষণ রকম সমস্যা হচ্ছে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক কমায়নি, তারা 35% শুল্ক আরোপ করেছে বাংলাদেশের যে সকল পণ্য বাংলাদেশ থেকে যাবে, রপ্তানি পণ্য, সেগুলোর উপরে এটা নিয়ে খুব সমস্যার মধ্যে আছে। বিএনপি রাজনীতি নির্বাচন নিয়ে সমস্যার মধ্যে আছে, তারেক জিয়া আসবে কি আসবে না, সবাই ধারণা করেছিল যে আগস্ট মাসের 5 তারিখে যে বিশাল সমাবেশ বিএনপি করবে, সেই সমাবেশ উদ্বোধন করবেন তারেক রহমান সাহেব, আসলে তিনি আগস্ট মাসের 5 তারিখে আসবেন কিনা, এটা নিয়ে বিএনপি ভীষণ সমস্যার মধ্যে আছে। কারণ হলো বিএনপি নেতাকর্মীরা অশান্ত হয়ে পড়েছেন, তারা নেতাকে দেখতে চাচ্ছেন, তাদেরকে সান্ত্বনা জানানোর জন্য বিএনপির শীর্ষ নেতারা প্রায় সবাই বলছেন তারেক রহমান আসবেন আসবেন, আসছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত আসেননি। আর তিনি যদি আগস্ট মাসের 5 তারিখের মধ্যে না আসেন, বিএনপির মধ্যে হতাশা দেখা দেবে। তো সেই দিক থেকে যেটা কল্পনার জগৎ, সেই কল্পনার জগতের ফানুস উড়ানোর দরকার নেই। আমাদের এমনি হাজার হাজার নয় লাখ লাখ সমস্যা রয়েছে, প্রচলিত রাজনীতির সমস্যা, প্রচলিত অর্থনীতির সমস্যা। এই সমস্যার যে ঘূর্ণিবদ, যে ঘূর্ণিপাক,
এই ঘূর্ণি পাখি আমরা আবর্তিত হতে থাকবো 2025 সালের আগস্ট মাসের 5 তারিখে। এর বাইরে নতুন কোনো সমস্যা, নতুন কোনো সম্ভাবনা আমি অন্তত সেই দিন দেখি না। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।